তোমার মা ঠাকুরন বললেন যে আচ্ছা উনি 17,000 টাকা ক্যাশ দিয়ে গয়নাটা তৈরি করিয়েছেন। এই দেখো ও বাবু, এই কথা নিয়ে এত নাড়াচাড়া করলে আমার অত ভালো লক্ষ্মী কাস্টমারটা হাতছাড়া হয়ে যাবে। কি জানি মা ঠাকুর হয়তো অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে ওই টাকাটা। বাবু ও বাবু, আমি যে আপনাকে এতগুলো কথা বললাম তা যেন মা ঠাকুরকে বলবেন না। না না, তুমি ওই নিয়ে একদম চিন্তা ভাবনা করো না। তাহলে আজ আমি উঠি। ও বাবু, দিদিমণির জন্য একটা গয়না গড়াতে দেবেন বললেন, গড়াতে দেবেন না? হ্যাঁ মানে ওই আজকে আসলে দামটা জেনে গেলুম, বুঝলেন। আসবো, খুব শীঘ্রই আসবো। আসি। তা বাবু এতদিন পরে এলেন, এক কাপ চা অন্তত খেয়ে যান। না সিধু না, আজকে থাক, পরে একদিন এসে না হয়। আসা যাও তো লেগেই আছে। আসি, নমস্কার। আমার মনে যে সন্দেহ দেখা দিয়েছিল তাই তাহলে ঠিক। হায় ঈশ্বর, আমার স্ত্রী এত বড় অধর্মের কাজ করেছে, আর সেই কারণে আমি আমার বোন আর তার শ্বশুর বাড়ির লোককে এত কষ্ট দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি যা ভেবেছি সেটাই যে ঠিক সে কথা প্রমাণ করব কেমন করে? আজ বাড়ি ফিরে গিয়ে চার্জ করবো পার্বতীকে যে সে অতগুলো নগদ টাকা কোথায় পেল। পার্বতী, পার্বতী। কি গো, তুমি ফিরে এলে যে? কেন, নিজের বাড়িতে নিজের ঘরে আসতে গেলে আবার অনুমতি নিতে হবে নাকি? বাবা, একটা সামান্য কথা জিজ্ঞেস করলুম, তাতে এইভাবে উত্তর দেবার কি আছে গো? সামান্য কথা সবসময় সামান্য থাকে না পার্বতী। সিধু শেখরার কাছ থেকে কিছু জেনে এলো নাকি? জেনে এলেই বা আমার ভয় কি? আমাকে কিছু শুধলে আমি বলবো হ্যাঁ তোমার পকেট কেটে কিছু টাকা জমিয়েছিলাম। এ আর নতুন কথা কি? পার্বতী, হ্যাঁ বস। মেয়ে কোথায়? কোথায় আবার? তার মা দিনরাত হেসেল ঠেলবে, আর সে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নেবে। 4 বেলা ভালো মন্দ খাবে আর বিশ্রাম নেয়। এখন সে কোথায়? কোথায় আবার? হয়তো তার ঘরেই আছে। দেখো গে, রেডিওতে হয়তো গান শুনছে। জামাই নিশ্চয়ই এখন ইউনিভার্সিটি গেছে। হ্যাঁ, সে তো অনেকক্ষণ গেছে। কেন গো? তোমার সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে যে। এই মরেছে, যা সন্দেহ করেছি ঠিক তাই তো হতে যাচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি কথা গো? জমি বাড়ি নিয়ে কথা? তুমি আবার জমি কিনেছো বুঝি? দেখো আমি বলছি কি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত সম্পত্তি কে দেখবে বলো?
তার চেয়ে বরং হাতে কিছু টাকা আসলে ব্যাংকে ফেলে দাও, সুদে পারবে। না না, বিষয় বুদ্ধি নেবার জন্য আমি তোমাকে বসতে বলিনি পার্বতী। ও, তাহলে কি কথা? তুমি আমায় মিথ্যে বললে কেন? কি মিথ্যে কথা? ঠাকুর, আমি যদি আমার স্বামীকে মিথ্যে কথা বলে থাকি তাহলে যেন আমার মুখে কুড়ি কুষ্টি হয়। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। তুমি যে বলেছিলে পুরনো গয়না ভেঙে নতুন গয়না গড়িয়েছো, এটা তো তাহা মিথ্যে। সিধু শেখরার কাছ থেকে নগদ 17,000 টাকা খরচা করে তুমি নতুন গয়না তৈরি করনি? কি হলো, চুপ করে আছো যে? শোনো না, তোমাকে একখানা কথা বলি, হ্যাঁ? তুমি কিন্তু রাগ করতে পারবে না। আমি না ওই লক্ষ্মীর ঘটে একটু একটু করে টাকা জমিয়েছিলাম। আসলে আমার কাছে কোত্থেকে টাকা আসবে বলো? মেয়ে মানুষের জোর তো তার স্বামী। তাই তাই তোমার পকেট থেকে একটু একটু করে টাকা নিয়ে আমি জমিয়েছিলাম। তাছাড়া এটা তোমার বরাবরের অভ্যেস, তুমি জানো। এতে রাগ করার কি আছে? অসম্ভব। কি কি অসম্ভব? অসম্ভব অসম্ভব। প্রথমত, মেয়ের বিয়ের পরে তুমি দীর্ঘদিন ওই দেশেতে মেয়ের শ্বশুর বাড়িতে ছিলে। তুমি ফিরে আসার পর থেকে আমি অত টাকা রোজগারই করিনি। তুমি জবাবে কোত্থেকে? না গো, তুমি বিশ্বাস করো, আমি বলছি যে আমি কি। না পার্বতী, না, আমি তোমায় বিশ্বাস করতে পারছি না। আমি তোমার কথা বিশ্বাস করছি না। আমার আজকে মনে হচ্ছে সেই দিন যখন জিতেনবাবু বললেন যে আমার বাড়ি থেকে তার 1 লক্ষ টাকা চুরি গেছে, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমার উচিত ছিল পুরো বাড়িটা সার্চ করানো। তিনি অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, তাই পুলিশের কাছে যাননি। আমি হলে নির্ঘাত পুলিশের কাছে যেতাম। এইসব কি শুনতেছি আমি? হে ঈশ্বর! তার মানে তুমি কি বলতে চাইছো? তাদের টাকাগুলো আমি নিয়েছি? তুমি যদি টাকাটা নিয়েও থাকো পার্বতী, আমি তো এই প্রাণ ধরে রাখতে পারবো না। কারণ আমি তো কখনো ভাবতেও পারি না যে আমার পরিবার এরকম একটা অধর্ম করতে পারে। তবে পার্বতী, এখনো কিন্তু সময় আছে, এখনো কিন্তু সুযোগ আছে। তুমি স্বীকার করো তুমি টাকাটা নিয়েছো। আমি অন্তত সেই টাকাটা নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দিয়ে হাত জোড় করে তোমার হয়ে ক্ষমা চেয়ে আসবো। তোমাকে যেতেও হবে না পার্বতী। তুমি শুধু একটিবার স্বীকার করো, একটিবার। হায় ভগবান, এসব কি কইতেছেন ওরা? হ্যাঁ, লিগায় কি অপমানে দুঃখে আমার পরিবারের লোকজন এগুলোকে সকল সম্পর্ক ত্যাগ করছেন? হায় ঠাকুর, আজ আমি কার মুখ দেখে উঠলুম ঠাকুর? আমার স্বামী আমাকে চোর বলে সন্দেহ করছে। এর থেকে ভালো ছিল আমার প্রাণ কাটা বিসর্জন করে দেওয়া। পার্বতী, আমি মিনতি করছি, তুমি দয়া করে আমাকে এই কলঙ্ক থেকে মুক্তি দাও। শুধু একটা কথা ভেবে দেখো, এই একটি কারণের জন্য আমি আমার বোনের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, এখনো খারাপ ব্যবহার করে চলেছি। এই একই শহরের মধ্যে আমার বোন না খেতে পেয়ে মরতে বসেছে, জেনেও আমি তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করছি না। তাইলে কি তারা জানেন আমার পরিবারের লোক কই আছেন? তা না হইলে কইলেন কি কইরাছে এক শহরে? নাকি পুরাটাই আন্দাজে কইতাছেন? চুপ করে থেকো না পার্বতী, চুপ করে থেকো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে এনে তোমাকে দেবো। কিন্তু তুমি দয়া করে আমাকে এই গ্লানি থেকে মুক্তি দাও, আমাকে বাঁচাও। আর একান্তই তুমি যদি না বলো তাহলে বেশ,
আমি পৃথিবী ছেড়ে চলে যাই আর তুমি থাকো তোমার এই ধন সম্পত্তি সবকিছু নিয়ে থাকো। ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ঠেলে দিলে ঠাকুর? এত বছর সংসার করার পর আমার স্বামী আমাকে বলে কিনা আমি তার থেকে বেশি তার সম্পত্তিকে ভালোবাসি। ছি ছি ছি। ওগো ওগো, আমি চাই না, আমার তোমার ধন সম্পত্তি কিচ্ছু চাই না। তুমি বিলিয়ে দাও, তুমি সমস্ত লোকের মধ্যে বিলিয়ে দাও। তুমি আমাকে নিয়ে গিয়ে গাছতলায় রাখো, তখন তুমি বুঝতে পারবে তোমার স্ত্রী কত খাঁটি মানুষ। কিন্তু পার্বতী, আমার মনের প্রশ্নের উত্তর তো আমি পেলাম না। তুমি এতগুলো টাকা জমাতে পারো না, কিছুটাই পারো না। তুমি আমাকে বিশ্বাস করলে না তো? ঠিক আছে ঠাকুর, আমি যদি তোমার ভক্ত হই, আমি যদি সত্যি শান্তি হই, তাহলে এই অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আজ রাত না পোয়াতেই আমাকে তুমি তোমার কাছে টেনে নিও। পার্বতী, আমি থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না। পার্বতী শোনো, পার্বতী, পার্বতী শোনো। সূর্য, তুমি? আজ্ঞা হ, আজ তরাতরি ক্লাস শেষ হইয়া গেল, তাই। ও দেখো বাবা সূর্য, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা? বলবো, আগে একটু স্থির হয়নি। আসলে নানান সমস্যা, আমার মাথাটা ভীষণ অস্থির হয়ে আছে। একটু শান্ত হয়নি, তারপরে তোমাকে সব কথা বলবো। কাইলি তাইলে সইলে যাইবা? প্রার্থনা করো যেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে পারি। জানি না কি এমন অলৌকিক কাণ্ড ঘটবো, তুমি বাইর হইলেই, বাসায় না ফিরলেই আমগো অবস্থা করে ফুইলা ফাইপা উঠবো। কথা কেন তা না ছোট, দেখো আমি ভাগ্যান্বেষণে বাইরেতেছি মনে এই জেদ নিয়ে, যে যতদিন না অবস্থা ফিরাইতে পারুম ততদিন বাসায় ফিরুম না। আর বাইরে গেলে বাসায় নিকট জনের নিকট ফিরনের লিগা সবার মনে তো উদ্বিগ্ন হয়, আমারও হইব। তাতে আমার চেষ্টাটা আরো বাইরে যাব। কবে আসবা গো? কইলাম না, প্রার্থনা করো যেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে পারি। কই যাইবা, কোথায় থাকবা, কি খাইবা, কিছু তো জানতে পারুম না। কয়দিনের লেগা এই কষ্টটা তুমি সহ্য করতে পারবা না ছোট? আগে তো বছরের পর বছর আমার লেগা তুমি কত কষ্ট করছো, করো নাই? করছি, হয়তো নিজের দেশ, নিজের বাসা বইলা, আর তখন বয়স খানো অল্প ছিল, তাই হয়তো পারছিলাম। আর সবচাইতে বড় কথা হইল, তখন সোনা আমার নিকটে আসিল, সব হারাইয়াও তারে পাইছিলাম। আর আজ ছোট, ছোট, তোমার এই দুঃখ আমি রাখুম না। তোমার চোখের জল নিজের হাতে মুছাইয়ে দেয়া আমি তোমার মুখে হাসি ফুটামো, বিশ্বাস যাও। হয়তো আমগো অবস্থার পরিবর্তন হইব, দুই বেলা ভালা খাইতে পামু, মাথার উপর একখান আস্থানা হইব, কিন্তু কত নিজের সন্তানের থেকে অধিক দামি আর কি হইতে পারে? দেখো ছোট, মানুষের জীবন খান তো আর এত ছোট না।
এক লম্বা জার্নি, এক জীবনে কত আশ্চর্য ঘটনাই তো ঘটে। দেখো, আমগো শোনাও একদিন তার ব্যক্তিগত সুখ ঐশ্বর্য সমস্ত ত্যাগ কইরা এই বাপ মায়ের কাছে ফিরে আসবো। হয়তো আমরা তখন আর গরিব থাকুম না, কিন্তু কথাটা তা না। কথা হইল পরিবারের লগে মানুষের টান এমন গভীরে প্রথিত হইয়া থাকে যে কেউ কোনোদিন তুমি কও, আমার লড়াইটা তো আমার মতো করে লড়তে হইব। তাতে আর যাই হোক, যদি আপন জনের কান্না লাগে থাকে তাহলে লড়াইখানে কি জোর পামু? তুমি কও। তোমার একখান কথা কওয়া হয় নাই। কি কথা? দিদি হাসপাতালে আয়ের কাম করতেছে। কি? কাউরে কইতে মানা করছিলেন, কিন্তু না কইয়া উপায় তো নাই। তারে যে রাতে ডিউটিও দিতে হইব। বৌদি হাসপাতালে আয়ের কাম ঠিক করছেন? অনেক না করছিলাম গো, অনেক, কিন্তু তিনি কইছেন এমন বিপদের দিনে সংসারের পাশে তিনি খাড়াইবেন। এমন দিনে সংসারের পাশে খাড়ানোয় কোনো অসম্মান নাই, কোনো লজ্জা নাই। এই ঘটনাগুলি আমার জিদ আরো 1000 গুণ বাড়াই দিতেছে ছোট। আজ আমাকে এই অবস্থা খান না থাকলে আমি জানি না তার এই কাম থেকে জোর করে ছাড়াইয়া আমি বিকল্পভাবে সংসার চালানোর দায়িত্ব নিতে পারতাম কিনা। কিন্তু আমি জানি আমি যেদিন ফিরে আসব সেই দিন চিরকালের লিগা আমগো বাড়ির বউদের এই কাম থেকে আমি বিরত করতে পারুম। আমার দাদা চিরজীবন মানুষের সেবার কারণে চিকিৎসা করছেন, আমি তারে সেই সুযোগ দিতে পারুম। আমি দাদারে কমু, না দাদা আপনার এই কোনো অর্থ উপার্জন করতে লাগবো না, উঞ্চবৃত্তি কইরা জীবন চালানো আর যারই মানায়, আমার দাদারে মানায় না। আমি আপনার ভাই, যোগ্য হইয়া ফিরে আসছি, তখন এই সংসারের সমস্ত দায়িত্ব আমি একাই লইতে পারব। আপনি দেশে যেমন থাকতেন, যেমন ভাবে জীবন চালাইতেন, তেমনি করেই থাকেন। আপনি এই দেশের মানুষের কাছেও অপরিহার্য হইয়া ওঠেন। চিকিৎসা করে আপনি কোনোদিন অর্থ নেন নাই দাদা, আইজও নিবেন না। আপনি জীবনে অনেক করছেন দাদা, বাকি জীবন খান নিশ্চিন্তে নিজের মতো করে জীবন কাটান। এগুলি স্বপ্ন না তো সব সত্য হইব। ছোট, এ আমি তোমার ছুঁয়া কইতেছি। আমার মাটির লাহান পবিত্র, ঈশ্বরের লাহান সত্য স্ত্রীরে ছুঁয়ে আমি শপথ করতেছি, আমি আজ যা কইলাম একদিন তা অক্ষরে অক্ষরে ফলবো। কাইন্দো না, কাইন্দো না, কিছুদিন একটু সাবধানে থাইকো।